চিকিৎসক ধর্ষণ ও হত্যার জেরে নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন নীতিমালা। আন্দোলনকারীদের অভিযোগ এটাই যথেষ্ট নয়। যে কোনো মুহূর্তে দখল হবে তুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দাবি ইউক্রেনের। দূরপাল্লার অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞায় বিলম্বিত হচ্ছে সাফল্য, বললেন জেলেনস্কি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় প্রস্তুত লেবাননের হাসপাতালগুলো, মজুত করা হয়েছে জরুরি ওষুধ। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গণবিক্ষোভের জেরে এবার কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার, যার আওতায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা শৌচাগার ও রেস্টরুম নিশ্চিত করা হবে। তৈরি করা হবে বিশেষ মোবাইল অ্যাপ। রাজ্য সরকারের এমন পদক্ষেপে অবশ্য থামাতে পারেনি আন্দোলন। অভিযোগ, অপরাধ দমনে যথেষ্ট নয় এসব উদ্যোগ। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের মতো শনিবারও বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষের জমায়েত পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের পথে পথে। নারীদের ডাকে রাত দখল কর্মসূচিতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। স্লোগান উত্তাল গোটা রাজ্য, ভোর পর্যন্ত চলে কর্মসূচি। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে। চাপের মুখে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করেছে মমতা সরকার। এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা রেস্টরুম, নারী ভলান্টিয়ার নিয়োগ ও সেফ জোন নিশ্চিত করা হবে। তৈরি করা হবে একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে সহজেই নিকটবর্তী থানায় বার্তা পাঠাতে পারবেন নারীরা। স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে। ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। অবশ্যই নীতিমালায় সন্তুষ্ট না বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নারীর সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ রাজ্য সরকার। চাপে পড়ে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে দাবি তাদের। আমরা কিন্তু এই দাবিগুলো করেই মিছিলে নেমেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর এতদিন সময় কেন লাগলো এই দাবিগুলোকে প্রণয়ন করতে। আজকে মহিলাদের ক্রোধ যেই জায়গায় পৌঁছেছে, তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছে। ভারত জুড়ে 24 ঘন্টার ধর্মঘট শেষে চিকিৎসকরা কাজে ফিরলেও বন্ধ রয়েছে আরজিকর হাসপাতাল। আলোচিত এই হাসপাতাল সংলগ্ন শ্যামবাজারে জারি করা হয়েছে 144 ধারা। বিক্ষোভের শঙ্কায় বাতিল করা হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যকার আলোচিত ফুটবল ম্যাচ। 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, শনিবারের ধর্মঘটে অংশ নিয়েছে ভারতের প্রায় 6 লাখ ডাক্তার। এদিকে আন্দোলনে অংশগ্রহণের দায়ে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের 42 ডাক্তারকে বদলির অভিযোগ উঠেছে। দ্রুত তদন্ত কাজ শেষ করার দাবিতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের ব্যানারেও কোথাও কোথাও হচ্ছে বিক্ষোভ সমাবেশ, যাতে অংশ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। সেটি জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। সুকান্ত, নারীদের সুরক্ষায় রাজ্য সরকারের যে নীতিমালা প্রণয়নের খবর আমরা দেখালাম, সেটির পরেও আন্দোলনকারীদের দাবি আসলে এখন কি, এবং আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি কি চলছে সেখানে মূলত বিস্তারিত জানাবেন আমাদের। প্রথম দিনে পড়লো এই পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন, এবং গত এই 5 দিন 6 দিনে এই আন্দোলন কিন্তু গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু সেই আন্দোলন চলছে এবং প্রতীকী প্রতিবাদ কিন্তু চলছে। আজকে সকাল থেকে যে নিয়ম কানুন গুলো আরো শিথিল করেছেন বা নতুন করে নিয়ম জারি করেছে কলকাতা পুলিশ, এটা আরজিকর, পাঁচমাথা মোড়, শ্যামবাজারের এখানে 144 ধারা জারি করেছে। এই জারির কারণ তারা যদিও বলেনি, কিন্তু এই জারিকে তারা কিন্তু ছাত্র সমাজ ভালো চোখে নেয়নি। তারা কিন্তু এই যে 144 ধারা, সেই ধারাকে অমান্য করেই তারা মিছিল করবে এবং সমস্ত কলকাতা সরকারি মেডিকেল কলেজের হাসপাতালের ছাত্রছাত্রীরা
বিকেল ভারতীয় সময় 5টার সময় তারা জড়ো হবেন এবং তারা মিছিল করবেন পুলিশের বিরুদ্ধে মূলত। পাশাপাশি ডার্বি ম্যাচ যেহেতু বাতিল হয়ে গিয়েছে, সেহেতু এই ডার্বি ম্যাচের যে দুই প্রধান দল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, তাদের সমর্থকরাও কিন্তু তিল তিল করে জড়ো হচ্ছে যুব ভারতী অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে। সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সন্ধ্যার দিকে হয়তো কলকাতায় একটা বড় অঘটনের সম্ভাবনা থাকতে পারে, কারণ যারা প্রতিবাদী তাদেরকে আটকালে বা তাদের উপরে লাঠিচার্জ করলে সেক্ষেত্রে কিন্তু এই যে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে পারে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহসাই দখল করা হবে তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনটাই দাবি ইউক্রেনের। একই সুর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কণ্ঠেও। জানিয়েছেন দূরপাল্লার অস্ত্র ব্যবহারে মিত্রদের নিষেধাজ্ঞার কারণেই বিলম্বিত হচ্ছে সাফল্য। তুরস্কে অবস্থান পাকাপোক্ত করলেও ফ্রন্ট লাইনে এখনও কোণঠাসা কিয়েভ। সীমান্ত শহর সামি, কুরস্ক থেকে দূরত্ব মাত্র 130 কিলোমিটার। সেখানেই চলছে ইউক্রেনীয় সেনাদের সামরিক মহড়া। ঝালিয়ে নিচ্ছে রুশ হামলা ঠেকিয়ে পাল্টা আক্রমণের কৌশলগুলো। কদিন ধরেই দাবি করা হচ্ছিল কুরস্ক দখলে নিয়েছে ইউক্রেন। এর মাঝেই পেশি শক্তির এ প্রদর্শন। শহরটি 1150 বর্গ কিলোমিটারের মধ্যে 80টি বসতি দখলে নিয়েছে কিয়েভ। ধ্বংস করা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতু, যা অস্ত্র ব্যবহার করত রাশিয়া। দাবি শিগগিরই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণও নেবে তারা। কঠিন সময় যাচ্ছে, সময়ের সাথে আরো কঠিন হচ্ছে পরিস্থিতি, কিন্তু শিগগিরই সুদিন আসবে। কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দখলে চলে আসবে। আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট জেলেনস্কিও জানান সবকিছুই এগোচ্ছে পরিকল্পনা মাফিক। তবে দূরপাল্লার অস্ত্র ব্যবহারে মিত্রদের নিষেধাজ্ঞার ব্যাপারে কিছুটা ক্ষুব্ধ তিনি। যেভাবে পরিকল্পনা করা হয়েছে ঠিক সেভাবেই এগোচ্ছে সবকিছু। এখন প্রয়োজন দূরপাল্লার অস্ত্র ব্যবহারের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার, কারণ রাশিয়াকে দুর্বল করতে এখন শুধু অস্ত্র ব্যবহারের স্বাধীনতাই প্রয়োজন। ফ্রন্টলাইনগুলো থেকে রাশিয়ার মনোযোগ সরাতেই মূলত কুরস্কে অভিযান। তবুও খুব একটা সুবিধা করতে পারছে না ইউক্রেন। পূর্বাঞ্চলে এখনও এগিয়ে যাচ্ছে রুশ বহর। শনিবারের বিবৃতিতে এমনটাই জানালো মস্কো। 24 ঘন্টায় হামলা চালানো হয়েছে ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। ধ্বংস করা হয়েছে কয়েকটি বিদ্যুৎ স্টেশন, মিসাইল প্রতিরোধ কাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভূপাতিত করা হয়েছে সুখয় 24 ফাইটার জেট, হেলিকপ্টার, রকেট সহ বহু যুদ্ধযান ও সমরাস্ত্র। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। গাজার 40টি টার্গেটে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইডিএফ। এসব হামলায় শুধু আজ-জাওয়াইদায় প্রাণ গেছে 18 ইসরায়েলির। রোববারও উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে চালানো হয়েছে হামলা। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 4 জনের। দেইর আল বালাতেও নিহত হয়েছেন আরও 4 জন। খান ইউনুস, গাজা সিটি, রাফা সহ বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে হামলা। প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই শিশু। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে 24 ঘন্টায় প্রাণহানি প্রায় অর্ধশত। গাজায় আজ জাওয়াইদা শহরে ইসরায়েলি আগ্রাসনে নিহত 18 জনের মধ্যে 15 জনই একই পরিবারের। এই ঘটনায় শোকের মাতম চলছে সেখানে। হামলায় ভয় উপেক্ষা করেই তাদের জানাজায় ছিল মানুষের ঢল। বিপর্যস্ত শোকাহত ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী ছিল চারপাশ। চলছে একই পরিবারের 15 সদস্যের নামাজে জানাজা। শনিবার গাজার আজ-জাওয়াইদায় শহরে ইসরায়েলি বোমা হামলায় নিমিষেই শেষ হয়ে গেছে আল ইজলা পরিবার। দুঃখ ভারাক্রান্ত মনে গোটা পরিবারকে চিরবিদায় দিতে জানাজায় জড়ো হয়েছেন চেনা পরিচিত সহ এলাকার বাসিন্দারা। নুসেইরাত শরণার্থী শিবির থেকে কয়েক কিলোমিটার দূরে আজ-জাওয়াইদা শহরের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিল পরিবারটি। পেশায় ব্যবসায়ী সামি জাওয়াত কিছুদিন আগেই জীবন বাঁচানোর তাগিদে পুরো পরিবার নিয়ে ওঠেন সেখানে। সঙ্গে ছিলেন বৃদ্ধ মা, স্ত্রী সহ 11 সন্তান। সামি এলাকার পরিচিত মুখ ছিলেন। ইসরায়েলিদের সাথেও ওর পরিচয় ছিল। গাজায় মাছ মাংস এনে সেগুলো বিক্রি করতেন। শান্তিপ্রিয় মানুষ ছিলেন সামি। প্রত্যক্ষদর্শীরা জানান পরপর 3টি রকেট এসে আছড়ে পড়ে তাদের বাড়ির ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। পরে বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো বের করে আনেন স্থানীয়রা।
এরা নারী, শিশু কিংবা বৃদ্ধ কাউকে প্রাণে মারতে দ্বিধা করে না। আজ জাওয়াইদায় কোনো সামরিক তৎপরতা নেই, তারপরও নির্মম বর্বর হামলা চালিয়েছে ওরা। সামির পরিবারে থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংসস্ত। গাজায় 10 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতির দাবিকে ধোঁকা বলে আখ্যা দিয়েছে হামাস। মধ্যস্থতাকারীদের প্রস্তাব নিয়ে হতাশা জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতা ইয়াহিয়া সিনাওয়ার। স্পষ্ট জানিয়েছেন কোনো অগ্রগতি হয়নি দোহায় দুদিনের আলোচনায়, বরং গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে প্রস্তাবে হামাস সম্মতি জানিয়েছিল তা থেকে অনেকটা আলাদা নতুন প্রস্তাব এসেছে। স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আছে সংশয়। চুক্তি নিয়ে আগ্রহ দেখায়নি তেল আবিবও। সতর্কতার সাথে প্রস্তাব পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা। দোহায় রয়ে গেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় কাতারের রাজধানী দোহায় বৃহস্পতি ও শুক্রবার আলোচনা হয় যুদ্ধবিরতি ইস্যুতে। এতে উপস্থিত ছিলেন না হামাসের কোনো প্রতিনিধি। আলোচনার পর বাইডেনের দাবি, চুক্তির খুব কাছাকাছি রয়েছে দুপক্ষ। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলের মার্জ নামের ওই ঘাঁটিটি লক্ষ্য করে ছোড়া হয় একগুচ্ছ রকেট। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বেসামরিক এক মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির শেবা নামক শহরে ঘটে এই ঘটনা। পুরোদস্তুর যুদ্ধের শঙ্কায় লেবাননের হাসপাতালগুলো। নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি, মজুত করা হচ্ছে ওষুধসহ দরকারি জিনিসপত্র। যে কোনো সময় ইসরায়েলি হামলার শিকার হলে হতাহতদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এমন সতর্কতা। থরে থরে জমানো হচ্ছে দরকারি ওষুধপত্র। বিশেষ কক্ষে সংরক্ষণ করে রাখা হচ্ছে জরুরি ওষুধসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আগামী প্রস্তুতি লেবাননের রাজধানী বৈরুতের একটি হাসপাতালে। বৈরুতের মাউন্ট লেবানন হসপিটাল, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মতো লেবাননের আরও কয়েকটি হাসপাতালেও ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যে কোনো সময় শুরু হতে পারে হিজবুল্লাহ ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। বিপর্যয় এড়াতেই তাদের এই কর্মব্যস্ততা। আমাদের মতো দ্রুতই দেশের সব হাসপাতালের প্রস্তুতি নিতে হবে। আমরা ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের হাসপাতাল সব ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারবে। আশা করছি যুদ্ধ শুরু হলেও প্রতিদিন 30 জন গুরুতর আহত সহ আমরা 100 আহতদের সেবা দিতে পারব। যুদ্ধ শুরু হলে আহত রোগীদের চিকিৎসার সুবিধার জন্য রাফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতালকে আগাম লাল, সবুজ ও ধূসর জোনে ভাগ করেছে কর্তৃপক্ষ। হামলার ধরন অনুযায়ী এই জোনগুলোতে হবে চিকিৎসা। ওষুধ, অস্ত্রোপচারের দরকারি জিনিসপাতি সহ বিভিন্ন সরঞ্জামের মজুত করা হয়েছে। যদি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলিদের আক্রমণ শুরু হয়েই যায়, তবে আমাদের হাসপাতাল সেই পরিস্থিতি সামাল দিতে পারবে। যদিও অর্থনৈতিক দুরবস্থা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। উত্তপ্ত পরিস্থিতিতে একই প্রস্তুতি সারছে ইসরায়েলও। মাটির নিচে বাংকার, রক্ত সংরক্ষণ ও ওষুধসহ জরুরি জিনিসপত্রের মজুদ বাড়াতে তৎপরতা দেখা যাচ্ছে দেশটিতেও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেয়ার অধিকার রয়েছে ইরানের, এমন দাবি করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে শনিবার মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। এ সময় ইসরায়েলকে একটি অপরাধী চক্র আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি দেশটিকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনাও করেন। বাঘেরি কানির অভিযোগ, ইসরায়েলকে অন্ধ সমর্থনের কারণে যুদ্ধবিরতির আলোচনায় নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র।
পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের 2 যোদ্ধা নিহত হয়েছেন। জেনিনে যোদ্ধাদের বহনকারী গাড়িতে ড্রোন হামলা চালায় আইডিএফ। গেল জুনে শত্রুদের বিরুদ্ধে সকল অভিযান চালানোর পরই তাদের হত্যার জন্য ওঁত পেতেছিল ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। এছাড়া হামাস নির্মূলের নামে পশ্চিম তীর জুড়ে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে চালানো হচ্ছে। চলছে নানা শরণার্থী শিবিরে তল্লাশি এবং ধরপাকড়। 24 ঘন্টায় আটক হয়েছে 25 জন। তবে প্রতিবাদও জানিয়েছে ফিলিস্তিনিরা। নাবলুসে ক্ষুব্ধ ফিলিস্তিনিদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় ইহুদি সেনাদের। সৈন্যদের লক্ষ্য করে ককটেল ছোড়ে ফিলিস্তিনি তরুণরা। বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি মাঙ্কি পক্স বা এমপক্স। সংক্রমণ রোধে চলছে ব্যাপক তোড়জোড়। কন্ট্রাক্ট ট্রেসিং, আইসোলেশনের পাশাপাশি বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন তৈরি এবং তা আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাঠানোর তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতোই উদ্বেগ ছড়াচ্ছে আরেক প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ এমপক্স। সংক্রমণের হার ও প্রাণহানি কমাতে নানা উদ্যোগ নিচ্ছে আক্রান্ত দেশগুলো। চিকিৎসকরা বারবার ভ্রমণকালীন সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। দ্রুতই বিশ্বজুড়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর তৎপরতা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ রোধে গবেষণা এবং সঠিক চিকিৎসা পদ্ধতির উপর জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। আফ্রিকার বাইরে সুইডেনের সর্বপ্রথম এমপক্স রোগী শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুদ আছে। সংক্রমণ রোধে কন্ট্যাক্ট ট্রেসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনাক্তকারীকে দ্রুত ও সুস্থ না হওয়া পর্যন্ত আলাদা রাখা দরকার। সুইডেনে প্রথম এমপক্সে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। তার দেহে ভ্যারিয়েন্ট ক্লেড 1B শনাক্ত হয়েছে। আইসোলেশনে রেখে তার চিকিৎসা চলছে। সুইডিশ নাগরিকদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভ্যাকসিন সহায়তার জন্য ইউরোপের অন্যান্য দেশের সাথেও আলোচনা হয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম এমপক্স শনাক্ত হয় কঙ্গোতে। বিশ্বের মোট শনাক্তের 96% রোগী এখানকার। আফ্রিকার অন্তত 13টি দেশে এমপক্স ছড়িয়ে পড়লেও হাসপাতালগুলোতে রয়েছে মাত্র 2 লাখ ভ্যাকসিন। বৃহৎ পরিসরে কন্ট্রাক্ট ট্রেসিং আমাদের পক্ষে করা সম্ভব নয়। এছাড়া আমরা নজরদারি এমনকি পর্যাপ্ত চিকিৎসা সেবাও দিতে পারছি না। তার উপর পর্যাপ্ত ভ্যাকসিন নেই। এমপক্সের অনুমোদিত ভ্যাকসিন ডেনমার্কের বাভারিয়ান নর্ডিক কোম্পানির ইমভানেক্স। এদিকে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাভি জানিয়েছে এমপক্সের ভ্যাকসিন উৎপাদন করতে তারাও $500 মিলিয়ন ব্যয় করবে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সরকারি ব্যয় কমাতে 5 মন্ত্রণালয়ের 28টি দপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শুক্রবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি। কাশ্মীর ও গিলগিত বালতিস্তান রাষ্ট্র ও ফ্রন্টিয়ার রিজিয়ন বিষয়ক মন্ত্রণালয়কে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া 5টি মন্ত্রণালয়ের 12টি প্রতিষ্ঠানকে একীভূত করার প্রস্তাবও নেওয়া হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সিদ্ধান্ত বাস্তবায়নে বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কথাও বলেছেন তিনি। হাসতে হাসতে ঘুষের টাকা ভাগ করে নিচ্ছেন ট্রাফিক পুলিশের 3 সদস্য। সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। নয়াদিল্লির এই ঘটনায় ছি রব উঠেছে পুরো ভারত জুড়ে। রাজধানীর কাছেই গাজীপুর এলাকার পুলিশ চৌকিতে হয় এই ঘটনা, যার পুরোটাই রেকর্ড হয়ে যায় সিসিটিভিতে। তুমুল সমালোচনার মুখে পড়ে বরখাস্ত হয় 3 পুলিশ। তাদের মধ্যে 2 জন এএসআই এবং 1 জন হেড কনস্টেবল। শনিবার চেকপোস্টে এক যুবককে আটক করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ইঙ্গিত করেন টাকা রেখে যাওয়ার পরে সেগুলো তুলে নিলে করেন ভাগ বটোয়ারা। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।